আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা কলেজে ফার্স্ট ইয়ার আছো এবং সেকেন্ড ইয়ার আছো, আজকের এই ভিডিওতে আমি তোমাকে একটা গাইডলাইন দিব, যে গাইডলাইনের মাধ্যমে তুমি কলেজের প্রথম থেকে কীভাবে শুরু করে তোমার মেডিকেলের যে স্বপ্ন সেটা পূরণ করতে পারো সেটা বিস্তারিত বলবো। এগুলো একদমই আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তবে আমি মনে করি এই গাইডলাইনটা তুমি যদি নিয়মিত ঠিকমতো মেনে চলতে পারো, দেখবে যে 2 বছর পরে তুমি এক অনন্য অসাধারণ শিক্ষার্থীতে পরিণত হবে এবং তোমার যদি ঢাকা মেডিকেল কলেজের মতো জায়গায় স্বপ্ন থাকে তাহলে তুমিও নিশ্চিতভাবে সেটা অর্জন করতে পারবে। আমি রাকিব হাসান, ঢাকা মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। তোমাদের সবাইকে আমাদের এই চ্যানেলে স্বাগতম। তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। কলেজ লাইফে ভালো করতে হলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে আমরা আসলে কলেজ থেকে কি চাচ্ছি। কলেজ যখন আমাদের শেষ হয়ে যাবে আমরা কি পাবো? এখান থেকে একটা সার্টিফিকেট পাবো যেখানে আমরা এইচএসসি পরীক্ষায় কত পেয়েছি সেটা পাবো, এবং সবচাইতে ভালো রেজাল্টটা কি হতে পারে? কলেজ থেকে A+ পাওয়া। তাই আমাদের উদ্দেশ্যের একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে থাকবে কিন্তু কলেজ থেকে A+ পাবো। আমরা যাই করি না কেন, যেদিকেই মন দিই না কেন, আমাদের উদ্দেশ্য এইটাতে ফিক্স থাকতে হবে। এইটা থেকে যদি আমরা সরে যাই তাহলে কিন্তু আমাদের অধপতন শুরু হয়ে যাবে। এখন A+ পাওয়াতে একটা সাধারণ বিষয়। আমি মনে করি প্রত্যেকটা শিক্ষার্থীর কলেজ লাইফে এসে প্রথমেই চিন্তা করা উচিত আমি আসলে কোন দিকে ক্যারিয়ার গড়তে চাই। আমি কি ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, কিংবা ভার্সিটিতে পড়তে চাই? তো আমি বিশ্বাস করি আমার চ্যানেলে যারা দেখো তোমরা বেশিরভাগই ডাক্তার হতে চাও এবং তোমাদের ডাক্তারি হওয়ার প্রতি ইচ্ছা আছে। আমরা এই ভিডিওতে আসলে ডাক্তার হওয়ার জন্য আমাদের কীভাবে পড়াশোনা করা উচিত হবে, মেডিকেলে কীভাবে চান্স পেতে হবে সেটা নিয়ে কথা বলবো। তো প্রথমে আমরা যখন লক্ষ্য নির্ধারণ করে ফেললাম যে আমাদের ডাক্তার হতে হবে, আমাদের এখন চিন্তায় বসতে হবে যে ডাক্তার হওয়ার জন্য আমার পথে আমার যে জার্নিটা এটা আসলে কতটুকু বাস্তব। আমি তোমাদেরকে সবসময় বলে এসেছি যে ডাক্তার হওয়ার উপায় হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে একটা সরকারি মেডিকেল কলেজে পড়া, অথবা প্রাইভেটেও আছে, সেখান থেকে তুমি পরবর্তীতে MBBS পাস করো। তাহলে আমাদের এখন উদ্দেশ্য হচ্ছে আগে মেডিকেল কলেজে চান্স পাওয়া। আর মেডিকেল কলেজে চান্স পাওয়ার রিকোয়ারমেন্ট কি? খুবই সিম্পল। আমাদের এসএসসি যে জিপিএ আছে সেটা, এইচএসসি যে জিপিএ আছে, এই দুটো যোগ হয়ে মোট 200 মার্ক হবে। এখানে এইচএসসি জিপিএ যেটা এখন আমাদের হাতে আছে সেটার উপর 125 মার্ক, এবং এর পরবর্তী মেডিকেলের একটা 100 মার্কের MCQ পরীক্ষা দিব, যেটা আমরা এইচএসসিতে যা পড়েছি বা যে বইগুলো পড়বো সেগুলোর ওপরই হবে। এবং এই পরীক্ষা দিয়ে যদি আমরা 70 থেকে 80 মার্ক, মোট মার্কের হিসেবে 270 থেকে 280 মার্ক এতটুকুর বেশি অর্জন করে ফেলতে পারি, তাহলে আশা করা যায় যে আমরা মেডিকেলে চান্স পাবো এবং ঢাকা মেডিকেলের জন্য আমরা 280-র উপরে ধরতে পারি। এখন আমাদের তাহলে উদ্দেশ্যটা খুবই সিম্পল, যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় 280-র উপরে আনতে হবে, যেখানে আমার এইচএসসিতে একটা GPA 5 মাস্ট। এই লক্ষ্য যদি আমরা প্রথমে নির্ধারণ করতে পারি, এবার দ্বিতীয় আমরা চলে যাব আমরা এই লক্ষ্য অর্জনের জন্য পুরো কলেজ লাইফটাকে কিভাবে কাজে লাগাইতে পারি। লক্ষ্য যখন ঠিক হয়ে গেল, আমাদের একটা সমস্যা হয়ে দাঁড়াবে, সেটা হলো আত্মবিশ্বাস। মনে রাখবা, অনেক শিক্ষার্থী মুখে বলতে পারে যে আমি মেডিকেলে পড়তে চাই, কিন্তু ও আসলে মনে মনে বিশ্বাস করে না। তুমি যদি নিজেকে জিজ্ঞাসা করো, সত্যি বলতে যদি কোনো ধরনের বাধা না থাকে, আমি যদি আমার বেস্ট দিই, আমার পক্ষে যতটুকু করা সম্ভব, আমার পক্ষে যতটুকু পরিশ্রম করে, যতটুকু ভালো ডিসিপ্লিন মেনে একটা ভালো ফলাফল আনা সম্ভব, সেটা দিয়ে আমি কি মেডিকেল কলেজে চান্স পাবো কি না এই 2 মাস 2 বছরে? উত্তর হচ্ছে ডেফিনেটলি পাবো, কিন্তু বেশিরভাগই তো এই রাস্তাতে থাকে না, থাকতে পারে না। তাই এই প্রশ্নটা যখন নিজেকে করবা, একটা সৎ আনসার বের করো। যদি তুমি সত্যিকার অর্থে মেডিকেলে পড়তে চাও তাহলে তোমার এই ধরনের সৎ আনসার খুব জরুরি। যখন তুমি উত্তরটা পেয়ে গেলে হ্যাঁ আসলে আমার পক্ষে সম্ভব, এবার দ্বিতীয় আসি আত্মবিশ্বাসের পরবর্তী ধাপগুলোতে। একটা কথা চিন্তা করো, তোমার এসএসসির রেজাল্ট কিংবা এসএসসিতে তুমি যে স্টুডেন্টটা ছিলে সেটা কি এইচএসসির ওপর কোনো ইমপ্যাক্ট আসছে? উত্তর হচ্ছে না, কোনো ধরনের ইমপ্যাক্ট নাই। সেটা কোনোভাবে এইচএসসিতে কাউন্ট করা হবে না। এইচএসসির পুরোটুকু কাউন্ট করা হবে তুমি কলেজ লাইফে কি করছো সেই জন্য। তাই কলেজ লাইফে আমরা যাতে বেস্টটা করতে পারি সেটা আমাদের চিন্তা করতে হবে। এসএসসিটা আমাদের অতীত হয়ে গিয়েছে। আমাদের অতীত ভবিষ্যৎকে প্রভাবিত করে না, আমাদের বর্তমান করে। কেননা আমাদের বর্তমান একসময় অতীত হয়ে যাবে আর ভবিষ্যৎ একসময় বর্তমানে আসবে। তো তোমার যদি এই বর্তমানটা এখন তুমি কাজে না লাগাও, তাহলে এটা যখন অতীত হবে, যখন তোমার বর্তমান আসবে ভবিষ্যৎ হিসেবে, তখন দেখবা যে তুমি আসলে একটা এমন জায়গায় পৌঁছাচ্ছ যেটা তুমি কোনোদিনও চাওনি। তুমি অবাক হয়ে দেখবা যে আমি এত খারাপ স্টুডেন্ট হয়ে যাব, আমি তো এটা ভাবতেও পারিনি। আমি এত খারাপ রেজাল্ট করব, আমি তো এটা ভাবতে পারিনি। আমার দ্বারা মেডিকেলে চান্স হবে না, কিংবা আমি মেডিকেল ভর্তি পরীক্ষায় পাসও করবো না, এটা তো আমি কখনো ভাবতে পারিনি। চিন্তা করো, আবারও চিন্তা করো, আবারও চিন্তা করে তাহলে বোঝা গেল যে অতীত যা হয়েছে সেটা আমাদের চেঞ্জ করা সম্ভব না, কিন্তু বর্তমানটাকে আমরা কাজে লাগিয়ে আমরা নিজেকে সলিডভাবে গড়ে তুলতে পারি এবং আমরা একটা সুন্দর ভবিষ্যৎ রচনা করতে পারি। এখন দ্বিতীয় চিন্তাটা হলো যে ভাই আমি তো ভালো স্টুডেন্ট না। কে ভালো স্টুডেন্ট বলো? যে শিক্ষার্থীকে তুমি ভালো স্টুডেন্ট মনে করো ওর সাথে কি তোমার
খুব একটা পার্থক্য? কিসে পার্থক্য? শরীরের গঠনে কি খুব একটা বেশি পার্থক্য, কিংবা মেধার আসলে মানে হলো বুদ্ধিভিত্তিক ক্ষমতার দিক থেকে খুব বেশি পার্থক্য? একদমই না। তুমি যেমন ভাবছো একদমই না। তুমি যেরকম কিছু যেরকম পড়ালেখা মুখস্থ করতে পারে, তুমি কিন্তু ঠিকই আজাইরা কাজগুলো ঠিকই মুখস্থ করতে পারো। দেখা গেল তোমার মতো এত ভালো ফেসবুকও চালাতে পারে না, তুমি যত এক্সপার্টলি ফেসবুক চালাতে পারো। তোমার মতো মেসেঞ্জারে এত দ্রুত টাইপও করতে পারে না, তুমি যতটুকু করো। অনলাইনের এত 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 ভাইরাল বিষয় মনেও রাখে না, ওর হয়তো কোনো আইডিয়াই নাই যতটুকু তুমি জানো। তাহলে এইটা এমন না যে তুমি ওর চেয়ে খারাপ, বরঞ্চ তোমার যে তথ্যগুলো প্রয়োজনীয় সেগুলো তুমি নিচ্ছ না, যেগুলোকে প্রয়োজনীয় মনে করে সেগুলো ও নিচ্ছে। দিন শেষে ওরটাই কাজে লাগছে, তোমারটা কাজে লাগছে না, এই জন্য তুমি পিছিয়ে আসো। বাট চেঞ্জ করার এখন সময় এসেছে। এই 2টা বছর যদি আমরা আমাদের বেস্ট অফ দ্য ইউজ করতে পারি, আমরা যদি যথাযথ একটা রুটিনে যথাযথ পরিশ্রম করে একটা গাইডলাইন আজকে যেটা বলছি সেভাবে যদি চেষ্টা করতে পারি, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তুমি ওই শিক্ষার্থীর মতোই ঢাকা মেডিকেল কলেজে চান্স পাবে। তাই সকল হতাশা, সকল চিন্তা, কিংবা সকল অজুহাত, সকল হীনমন্যতা এগুলো দূরে রেখে আমরা আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাব যে হ্যাঁ আমি পারবই। দ্বিতীয়ত, আমাদের লক্ষ্য বড় করতে হবে। আমরা মেডিকেলে চান্স পাওয়ার জন্য পড়াশোনা করব। কেন? যে এইচএসসিতে ভালো করার জন্য, চান্স পাওয়ার জন্য পড়ালেখা করতেছে। এইচএসসিতে ভালো করা একদমই সহজ। যদি কেউ বছরের অর্ধেকটা সময় নষ্ট করে তারপরেও সে এইচএসসিতে ভালো করবে, এটা তো কোনো সন্দেহ নাই। যদি কেউ বছরের অর্ধেকটা সময় নষ্ট করে তারপরেও সে মেডিকেলে ভালো করবে, এটা অনেক কঠিন বলা, এবং এটা যথেষ্ট পরিমাণে কঠিন। এইচএসসি সেই তুলনায় অনেক সহজ। তাই যে মেডিকেলের স্বপ্ন দেখে সে এইচএসসিতে গোল্ডেন A+ পাবেই। সে এটা এমনিতেই অর্জন করে ফেলবে, তার জন্য এটা একটা ছোট গন্তব্য। সে রওনা দিচ্ছে 200 মাইলের উদ্দেশ্যে, 20 মাইল তার জন্য কিছুই না। ঠিক একইভাবে তোমার যদি 20 মাইলের লক্ষ্য থাকে, তুমি যদি এইচএসসিতে A+ পাওয়ার জন্য লক্ষ্য থাকো, তাহলে কি করবা? তুমি বেশিরভাগ সময় নষ্ট করবা, বেশিরভাগ সময় ফেলে দিবা। তোমার পড়লে না পড়লেও দেখবা যে কোনো ক্ষতি হচ্ছে না, রেজাল্ট চলে আসতেছে। ভালোভাবে না শিখলেও দেখবা যে হচ্ছে না, পেরে যাচ্ছ, এড়িয়ে যেতে পারছো, কিংবা উত্তর দিয়ে ফেলতে পারছো। মেডিকেল তো অনেক স্পেসিফিক লাগে, এইচএসসিতে তো আর তোমার এত স্পেসিফিক লাগে না, লাইন বাই লাইন লাগতেছে না। সব কিছুই যে অ্যাকুরেটলি বলতে হবে এমন কোনো কথা নেই, শব্দ বাই শব্দ পড়তে হবে এমন তো কোনো কথা নেই। সো এই জন্য এইচএসসির লক্ষ্যটা বাদ রেখে যদি ভালো কিছু করতে চাই, মেডিকেলে চাইলে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং চাইলে ইঞ্জিনিয়ারিং, আমাদের ওই বড় লক্ষ্যটার দিকে আগে বেশি তাকাইতে হবে। তাহলে এগুলো আমাদের কাছে ছোট লক্ষ্য মনে হবে। আমি যখন এই বিষয়গুলো সেট করে ফেলেছি এবং একটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম যে হ্যাঁ আমিও মেডিকেলে চান্স পাবো, আমিও ঢাকা মেডিকেল কলেজে পড়তে চাই। হয়তো আমি গ্রামের স্টুডেন্ট, হয়তো আমি ভালোভাবে বেসিক আসি না, তো কি হয়েছে, শিখবো। হয়তো আমার দুর্বল আছে, তো কি হয়েছে, আমি শিখবো, আমি আরো বেশি সময় দিব। হয়তো ওরা আগে থেকে অনেক অ্যাডভান্স জিনিস জানে, তো কি হয়েছে, আমার কলেজ লাইফে গুরুত্বপূর্ণ সময়গুলো আমি দিয়ে দিই, আমিও তো শিখতে পারি। শেখার জন্য তো কোনো রেস্ট্রিকশন নেই। এই মাইন্ডসেট শিফট করে আমাদের একটা মনোযোগ দিয়ে পড়াশোনার দিকে আসতে হবে। অন্তত প্রতিদিন 8 ঘন্টা পড়াশোনা করা। আমি বলতে পারি কলেজ লাইফে আমি কনসিস্টেন্ট পড়াশোনা করেছি। আমি নিজেকে অত্যন্ত মেধাবী কেউই মনে করি না, এবং আমি মনে করি না যে অনেক শিক্ষার্থী, বেশিরভাগ শিক্ষার্থী অনেক পরিমাণে মেধাবী, কিংবা এমন যেটা 2 মাস পড়লে 1 মাস পড়লে সব কমপ্লিট হয়ে যায়, এরকম আসলে হয় না। এই জন্য তোমাকে সলিড 8 ঘন্টা পড়াশোনা করতে হবে মিনিমাম। সলিড বলতে কি বোঝাচ্ছেন ভাইয়া? অর্থাৎ এই সময়টাতে আমরা কোনো ধরনের ডিস্ট্র্যাক্টেড হব না, আমরা অন্যদিকে মন দিব না, আমরা এই সময়টাতে কোনো পারিবারিক সামাজিক কোনো কাজ করব না। এটা কেমন হতে পারে? যেমন আমরা সকালে 3 ঘন্টা পড়তে পারি, রাতে 3 ঘন্টা পড়তে পারি, দুপুরে মাঝে 2 ঘন্টা পড়তে পারি। ইজিলি আমাদের 8 ঘন্টা পড়াশোনা হয়ে যাচ্ছে, চাইলে সময় বের করে ফেলা সম্ভব। আমি যেটা করতাম সব সময়, যদি আমার কলেজ 8টা থেকে শুরু হয়, তাহলে আমি একদম ফজরের পর উঠে পড়াশোনা শুরু করতাম, যাতে আমার কলেজে যাওয়ার আগ পর্যন্ত আমি ভালোভাবে পড়াশোনা করতে পারি। এরপরে আধা ঘন্টা অফ দিলেই খাওয়া দাওয়া করে কলেজে চলে গেলাম, এবং যখন আমি কলেজ থেকে আসলাম এরপরে আধা ঘন্টা রেস্ট করে, রেস্ট মানে ফোন চালানো না, রেস্ট মানে ফেসবুক চালানো, রেস্ট মানে হলো চুপচাপ বসে থাকা, চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেওয়া, এই শরীরটাকে শান্ত করা। এরপরে যেহেতু এখন গরমকাল, ঘুম অনেকেরই আসবে না, সো এই সময়টাতে উচিত হবে আরও 2 ঘন্টা কম গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো, বাংলা, ইংলিশ, আইসিটি কম গুরুত্বপূর্ণ বলছি এই জন্য না যে এরা পরীক্ষার জন্য কম গুরুত্বপূর্ণ, এই জন্য বলছি এগুলোকে কম গুরুত্ব দিয়ে পড়লেও চলে, এগুলোকে কম সময় দিলেও চলে, এগুলো একটু সময় দিয়ে আয়ত্ত করলেই খুব সহজেই মাথায় ঢুকে ফেলা যায়। তাহলে এইটা তুমি কাজে লাগাতে পারো। এরপরে সন্ধ্যার সময় আবারও আমি মাগরিবের পর থেকে পড়াশোনা শুরু করতাম, এবং চোখ বন্ধ করে অবশ্যই কেউ পড়ে না, চোখ খোলা রেখে, মানে বুঝাতে চাচ্ছি চোখ সব কিছু, কান বন্ধ করে, অর্থাৎ কোনো যাতে কোনো কিছু আমার মধ্যে না আসে,
আমি তখন ফোন চালাবো না, আমি তখন টিভি দেখবো না, আমি তখন আইপিএল দেখবো না, নাথিং। জাস্ট ওই সময়টুকু আমি বইয়ের মধ্যে থাকবো, থেকে আমার ম্যাথ দুর্বল, ম্যাথ করবো, ফিজিক্সে দুর্বল, ফিজিক্স করবো, কেমিস্ট্রি দুর্বল, কেমিস্ট্রি করবো। একদিন ফিজিক্স পড়ো, আরেকদিন কেমিস্ট্রি পড়ো, একদিন হায়ার ম্যাথ করো, অথবা তুমি সকালে বিকালে শিফট করে নাও, 4টা বিষয় সকাল বিকাল শিফট করে নিলেই তো হয়। এইটা যদি তুমি কাজে লাগাইতে পারো, দেখবে যে তুমি অন্যদের থেকে অনেক এগিয়ে যাবে। অনেক শিক্ষার্থী দিন যায় রাত পায়, পড়াশোনা একদমই এগোয় না, তুমি এগিয়ে যাবে, এটাতে কোনো সন্দেহ নেই। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি, যেটা আমি মনে করি অনেক শিক্ষার্থী মিস করে ফেলে, সেটা হলো যখন তুমি কলেজে যাচ্ছ, তুমি তো ক্লাসে টিচারের ক্লাসে আসছো, যদি তুমি করো ক্লাস, তাহলে তুমি ওই সময়টা কেন অপচয় করবা? টিচার পড়াক না পড়াক, ভালো করুক আর না করুক, তোমাকে তো এই সময়টা কাজে লাগাইতে হবে। এই সময়টা হতে পারে তোমার রিভিশনের। একটা জিনিস মনে রাখবা, তোমার বাংলা ক্লাসের সময় অবশ্যই তুমি আইসিটি পড়তে পারবা না, ইংলিশ পড়তে পারবা না, এটা কোনোভাবে অনুচিত একদম। কিন্তু বাংলা ক্লাসে টিচার যখন বাংলাটা পড়াচ্ছে, হয় টিচারের দিকে মনোযোগ দাও, অথবা নিজে 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 তখনই বাংলাটা পড়ে ফেলো। যখন আইসিটি পড়াচ্ছে তখনই আইসিটিটা পড়ে ফেলো। যখন ক্লাস করছোই, করা লাগছে, এটাকে কাজে লাগাও। অনেক শিক্ষার্থী কলেজের এই পুরো লাইফটা, প্রত্যেকটা ক্লাস জাস্ট নষ্ট করে, জাস্ট ফোন চালায়, জাস্ট ভালো লাগে না, জাস্ট ক্লাসে অন্যদের সাথে গল্প করে, বা টিচার পড়াচ্ছে তার কোনো মনোযোগ নেই, হয়তো বা টিচার দিকে তাকে আছে কিন্তু কিছু বুঝতেছে কেন? আগে থেকে পড়ে যাও, রেডি হয়ে যাও, ওই সময়টুকু তো তোমাকে দিতেই হচ্ছে, ওইটা কাজে লাগাই, সহজ বিষয়গুলো আয়ত্ত করে ফেলো, গল্পগুলো আয়ত্ত করে ফেলো, উপন্যাসগুলো আয়ত্ত করে ফেলো। গ্রামার তো অনেক সহজ, বাংলা গ্রামার জাস্ট মুখস্থ করে উদাহরণ পড়লেই কমন পড়ে যায়। এগুলো আয়ত্ত করে ফেলো, পড়ে ফেলো, পড়তে থাকো, টিচারও পড়াচ্ছে, তুমিও পড়ে থাকো। এই ছোট ছোট জিনিসগুলো কাজে লাগাও। যখন ভাইয়াদের ব্যাচে আসো, ক্লাস যখন নিচ্ছে তখন অন্য কাজ করিও না ভাইয়া। এই ক্লাসের এই সময়টুকু কাজে লাগাও, যে যখন আমি ক্লাসটা তো করতে হচ্ছে, আমাকে প্রেজেন্টে তো থাকতে হচ্ছে, তো আমি ক্লাসের সময় কেন প্রাইভেটের চিন্তা করবো, প্রাইভেটের সময় কেন ক্লাসের চিন্তা করব, তারপর এই সময় কেন ট্যুরের চিন্তা করব, আমার কেন? যখন যে কাজটা করছে আমি তখন সেই চিন্তাটা করব। এটার মধ্যে যদি থাকতে পারো, দেখবে যে হিউজ টাইম সেভ হবে এবং অন্যদের থেকে অনেক 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 ভালো করে ফেলতে পারবা। পড়ালেখা তো করবাই, পড়ালেখা তো করা শুরু করতেই হবে, এটার কোনো বিকল্প আছে? তুমি ফিজিক্সে দুর্বল, কি পরামর্শ দিবা আমি একজনকে যদি এসে, ভাইয়া আমি ফিজিক্সে দুর্বল, পড়তে হবে। তুমি কেমিস্ট্রিতে দুর্বল, পড়ো। তুমি বায়োলজিতে দুর্বল, পড়ো। কোথায় পড়বো ভাইয়া? নিজে নিজে পড়ো, না পারলে টিচারের কাছে পড়ো কলেজে, সেটাও না পারলে আমাদের কাছে পড়ো। গরমে এখন সুন্দর করে অনলাইনে বসে বসে বাসার মধ্যে এসি নিচে থেকে পড়ো। আমরা তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, মেডিকেল ইংলিশ, মেডিকেল জি 8টা বিষয় প্রজেক্ট ডিএমসএন 2-তে পড়াচ্ছি। এসএসসি 25কে, এসএসসি 26কে প্রতি রাতে, সেটা পড়ো। একটা না একটাভাবে তো শুরু করো, শেষ করো, এবং এই রুটিনটা মেনে 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 চালিয়ে যাও। একটা ব্যাপার সবসময় মনে রাখতে হবে, পরিবর্তন একদিনে আসবে না। আমি এত 2 বছর পড়ে আসিনি, আমরা অনেকে হয়তো প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, ভালো স্কুল, ভালো কলেজে পড়িনি। আমাদের অনেক দুর্বলতা থাকতে পারে, অনেকের অনেক দুর্বলতা আছেও সত্যি। আমরা কি এটা একদিনই কাটিয়ে ফেলবো? না। কিভাবে কাটাতে পারি? আমরা যখন যে বইটা পড়ছি, যে শব্দগুলো আমরা বুঝি না, সেগুলো নিয়ে হাসার তো কোনো দরকার না। আমি পারি না, হয় টিচার কাজ করবো, না হয় আমি গুগল থেকে দেখে নিব। যে কনসেপ্টটা আমি বুঝি না, টিচার তো বলে চলে গেল যে তোমাদেরকে তো এইটা ক্লাস 5-এ পড়ানো হয়েছে, এগুলো ক্লাস 6-এর বিজ্ঞান বইয়ে আছে, তা আমি হয়তো পড়িনি, আমাকে আবার নতুন করে ওই গল্পটা পড়তে হবে, ওই সায়েন্স এক্সপেরিমেন্টটা দেখতে হবে। আমি একটু ইউটিউবটা দেখে নিলাম, এবং কিভাবে দেখব? আমরা যখন পড়ছি তখন আমরা ওই এটা সার্চ করবো না বারবার, তাহলে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাব। আমরা নোট করে 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 লাগবো যে এই অধ্যায়ে কোন কোন শব্দগুলো আমি বুঝি না, কোন কোন গল্পগুলো আমি বুঝিনি, কোন কোন টার্মগুলো আমি একদমই ধরতে পারিনি, কিংবা টিচার কোন উদাহরণটা দিয়েছেন যে এক্সপেরিমেন্টটা আমি আসলে প্র্যাকটিক্যালি না দেখলে বুঝতে পারছি না, সেটা আমরা ইউটিউব দেখে, আমি তো তোমাদের সময় বাটন ফোন ইউজ করতাম, বাট ওইটাতে ইন্টারনেট ছিল, আমার মনে আছে, সেটা দেখে 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 নিজেকে অনুপ্রাণিত করেছি, নিজেকে শেখানোর চেষ্টা করেছি, নিজে মেন্টালিটি ঠিক রাখার চেষ্টা করেছি। তুমিও এগুলো করতে থাকো, দুর্বলতা কাটাতে থাকো। 1 বছর 2 বছর যদি কষ্ট করো, 20 বছর এগিয়ে যাইতে পারবা, অন্যদের থেকে অনেক 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 উপরে থাকতে পারবা। এগুলো যখন আমরা আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি, তখন আমাদের মাথায় একটা মানে প্ল্যান থাকতে হবে, সেটা হলো যত দ্রুত সম্ভব সিলেবাসটা শেষ করে ফেলতে হবে আমাদেরকে, যত দ্রুত সম্ভব। আমরা এই অপেক্ষায় বসে থাকবো না, এইচএসসি পরীক্ষা আসবে, সো এইচএসসির জন্য প্রিপারেশন নিব, তারপরে অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিব, একদমই পারবা না। যে যত কথাই বলুক, আমি বলি বর্তমানে তুমি একদমই পারবা না এভাবে পড়াশোনা করে, এতটাই কঠিন, এতটাই ডিফিকাল্ট, এবং শিক্ষার্থীরা এতটাই অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আমার এইচএসসি 25-এর প্রথম ব্যাচটা প্রজেক্ট ডিএমসএন 1, ওদের পড়াশোনা শেষের দিকে। আমার এই দ্বিতীয় ব্যাচ যেটা এখন শুরু হচ্ছে তোমাদেরকে নিয়ে এই মাসে, সেইটাতে আমরা
নতুন করে শুরু করছি। তাহলে চিন্তা করো, এই একই ব্যাচ এসএসসি 25 আগের অর্ধেককে আমি কিন্তু একবার পড়িয়ে ফেলেছি। এখন এসএসসি 25-এ যারা আছে, বাকি 26-এ যারা আছে, এদেরকে নিয়ে আমরা আবার শুরু করছি এই জার্নিটা, যেখানে আমি তোমাকে ডিসেম্বর পর্যন্ত ইনশাল্লাহ পড়াবো। আমার উদ্দেশ্য একটা, যে নিজেকে এতটুকু প্রেশার দাও যাতে 1 বছরের মধ্যে সিলেবাসটা শেষ হয়। তোমার উদ্দেশ্য হচ্ছে 1 সপ্তাহের মধ্যে 2টা অধ্যায় শেষ করা। তোমার উদ্দেশ্য হচ্ছে 1 সপ্তাহের মধ্যে কেমিস্ট্রি 1টা অধ্যায় পড়ে ফেলা। এটা না যে কলেজ তো আমাকে এভাবে পড়াচ্ছে না স্যার, কলেজ তো খুব আস্তে আস্তে পড়াচ্ছে, বা প্রাইভেটে তো আমাকে টিচার তো, কেননা প্রাইভেট টিচারের উদ্দেশ্য কি? তোমাকে পুরো বছর শেষে গিয়ে উনি ফিজিক্স 1 পত্র শেষ করবে, 2 পত্র শেষ করবে। কলেজের উদ্দেশ্য কি? তোমাকে এইচএসসি টেস্ট পরীক্ষার আগে গিয়ে সিলেবাস শেষ করবে, এর আগে তো তোমার দরকার নেই। তো কলেজ কি পড়াইলেই আমার পড়াশোনা হয়ে যাবে? আমার তো হবে না। আমার তো নিজে নিজে আরও পড়তে হয়, আমার তো নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, আমাকে নিজে নিজে তো কোয়েশ্চেন ব্যাংক, বোর্ড প্রশ্ন, তারপর অনুশীলনী প্রশ্ন, ভার্সিটির প্রশ্ন, এগুলো আমাকে নিজে নিজে শিখতে হবে। এগুলো আমাকে কে শেখাবে? এই জন্য ওই আশায় বসে থাকলে হবে না। আমার উদ্দেশ্য 2 বছর পরে কি হবে সেটা না, আমার উদ্দেশ্য হচ্ছে এই 2 সপ্তাহের মধ্যে আমার ফিজিক্সের 2টা অধ্যায় শেষ হবে, এই 2 সপ্তাহের মধ্যে আমার বায়োলজির 3টা অধ্যায় শেষ হবে, এই 1 সপ্তাহের মধ্যে আমার কি কেমিস্ট্রির 2টা অধ্যায় শেষ হবে, 1টা অধ্যায় শেষ হবে। আমার উদ্দেশ্য থাকবে এরকম যে এই মাসের মধ্যে আমি যাতে 5টা অধ্যায় শেষ করতে পারি। তোমার উদ্দেশ্য 2 বছরে থাকলে তুমি 6 মাস নষ্টই করবে। অনেক শিক্ষার্থী পুরো 1 বছর নষ্টই করে, ফার্স্ট ইয়ারটা পুরো নষ্ট করে। কেন? ও সেকেন্ড ইয়ারে পড়বো, ফার্স্ট ইয়ারটা কেন? কেন তুমি এইটাতে বসে থাকবা? কেন তুমি কেন ওই মানে হলো পরীক্ষার 1 মাস আগে গিয়ে পড়তে হবে? কেন তুমি প্রত্যেকটা পরীক্ষা অপ্রস্তুত হয়ে দাও? কেন পরীক্ষার আগে গিয়ে কাঁদো? কেন তুমি কি এর আগে টেস্ট পেপার সলভ করতে পারতা না? এটা কি দেওয়া ছিল না? বিগত সালের প্রশ্ন কি তোমার বইয়ে দেওয়া ছিল না? কিংবা এটা কি কোথাও নাই? তুমি এটা আগে কেন সলভ করবে না? কেন পরীক্ষার আগের রাতে গিয়ে তোমাকে এগুলো নিয়ে পড়তে হবে, তখন কান্না করতে হবে এইটা পারি না, এইটা পড়ি না? ওহ, নেভার নেভার নেভার। কাউকে কোনো বলে লাভ নেই দোস্ত, কোনো প্রিপারেশন নিয়ে আসেনি, কোনো ভালো কিছু করি না, কেউ কেয়ার করে না, তো আমি কি করবো? তুমি ভালো প্রিপারেশন নিয়ে আসো না, আমি কি করবো? কাউকে কোনো লাভ নাই বলে যে দোস্ত মেডিকেলে চান্স হয়নি, কোথাও চান্স হয়নি, কোনো লাভ হবে না। চান্স পেয়েছো কি পেও না, দ্যাটস দ্য আনসার। তুমি চান্স পেয়েছো, হ্যাঁ চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ, চান্স পাইনি চুপ থাকো, শেষ। এই জন্য তোমাকে সবার আগে 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 অ্যাডভান্স চিন্তা করে চলে যেতে হবে যে আমি কেন বসে থাকবো? আমি 3 মাসে পড়াশোনা শেষ করে 6 মাসে শেষ করে ফেলবো, আমি 2-3 বার করে এটাতে আসবো। আমি কি একবার পড়ে ফেলে শেষ হয়ে যাবে? না। কিন্তু তুমি যদি একটা অধ্যায়ের জন্য 2 সপ্তাহ লাগো, তাহলে কি তুমি অনেক ভালো পারবা? একদমই না। এটা যা সময়ের অপচয়। পরীক্ষার আগে আমরা স্ট্রেস নিয়ে কিভাবে পারি? আমরা আমাদের ব্রেনকে যতটা স্ট্রেস দিই, আমি আমার ব্রেনকে প্রচুর স্ট্রেস দিয়েছি যে তোমাকে এই জৈব রসায়ন 1 সপ্তাহের মধ্যেই শেষ করে ফেলতে হবে পড়ে। আমি শেষ করেছি। আমি কি সব মনে রাখতে পেরেছি? না, 50% পারে। আমার ধারণা হয়েছে কি পড়বো কি পড়বো না। আমি তোমাদেরকে যে সিলেবাস শেষ করাচ্ছি, তুমি কি এক্সপার্ট হয়ে যাবে? না, তোমার ধারণা হবে কি পড়বো কি পড়বো না, পুরো সিলেবাস কতটুকু আছে, আমি কতটুকু আসলে পড়ি, কতটুকু পড়ি না, কোথা থেকে শুরু করবো, আবার কোথায় শেষ করব, আমার সামনের সময়গুলো আমি কিভাবে কাজে লাগবো সেটা তোমার ধারণা হবে। আমি কোথায় দুর্বল সেটা তোমার ধারণা হবে। আর যদি না করো, সময় যাবে, কোথায় দুর্বলতা সেটাই বুঝবে না, কিন্তু তুমি দুর্বল। এই জন্য তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে ফেলো। এরপরে একটা পড়াশোনার কি পদ্ধতি আমাকে জিজ্ঞাসা করো, কি সিক্রেট হতে পারে একটা পড়াশোনার? বই নাও, পড়তে বসো, দ্যাটস ইট। 5 বছরে আগে আমরা যখন পরীক্ষা দিয়েছি, আমরা যখন এইচএসসি দিতেছি, আমরা তো কখনো এইটা চিন্তা করতাম না কিভাবে পড়াশোনা করতে হয়। ভাইয়া কিভাবে পড়বো? কি আশ্চর্য ঘটনা! জাস্ট বইটা নাও, পড়তে বসো, দ্যাটস ইট, শেষ পড়াশোনা। এভাবে বই নাও, পড়া শুরু করো। পড়া বুঝতেছো না, ভাইয়ের ক্লাস দেখো। প্রজেক্ট ডিএমসে আমরা রুটিন দিচ্ছি, ওই রুটিন মেনে 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 আমাদের সাথে শেষ করো। যে কোনো জায়গায় একটা জায়গায় গিয়ে শেষ করো, তাড়াতাড়ি শেষ করো। করে ভাইয়া যখন পড়াচ্ছে সব কিছু পড়লা, ভাইয়া তোমাকে যা যা বলে দিচ্ছে সেটা শেষ করলা, যে বোর্ড প্রশ্ন শেষ করলা, ভার্সিটি প্রশ্ন শেষ করলা, মেডিকেল প্রশ্ন ব্যাংক শেষ করলা, এভরিথিং শেষ করলা। আর কি বাকি আছে? আর কি তোমাকে আটকাবে বলো আমাকে? এরপরে আমরা রিসেন্ট বোর্ড প্রশ্নে যাব, আমরা আমাদের টেস্ট পরীক্ষা যখন আসবে তখন আমরা টেস্ট পড়বো। আমরা এর আগে ফুল সিলেবাস শেষ করবো, আমাদেরকে তো ফুল সিলেবাস শেষ করতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য। আমরা ফুল সিলেবাসটা শেষ করে ফেলবো। মেডিকেল ভর্তি পরীক্ষা আমাদের অ্যাডমিশন কোচিংটা হবে আমাদের জন্য শুধু রিভিশন। এই কথাগুলো বলতে এখন যতটা সহজ মনে হচ্ছে, একদমই অতটা সহজ না। পরিবর্তন খুব আস্তে 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 আসে। 3টা মূল প্রতিপাদ্য বিষয়: 1, আমাদের সকল অজুহাত, সকল কিছু ভুলে গিয়ে আমাদেরকে এখন পড়াশোনায় একটা গভীর মনোযোগ দিতে হবে। 2, আমাদেরকে রুটিন মানতে হবে এবং নিজেকে স্ট্রেস দিতে হবে। নিজেদেরকে এখন আমাদেরকে টানতে হবে, নিজেদেরকে প্রেশার দিতে হবে। দিয়ে 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 ব্রেনের ধারণ ক্ষমতা বাড়াইতে হবে। ব্রেন যাতে কোনো কিছুতেই ভয় না পায়। কালকে পরীক্ষা দিয়ে ফেলবো,
পরের দিন অ্যাডমিশন দিয়ে ফেলবো, আমি রেডি যে কোনো পরিস্থিতিতে। তাই একটাই অনুরোধ করব, যত কিছু করে যাও লাইফে, মনে রাখতে হবে পড়াশোনা এখন তোমার মূল পেশা। তাই এটাতে সবচেয়ে বেশি সময় দিতে হবে। আর কোনো ওয়ে নাই বাচ্চার, হয় আজকে পড়বা, না হয় অ্যাডমিশনের আগে পড়বা, না হয় সেকেন্ড টাইমে পড়বা, না হয় আফসোস করবা সারাটা জীবন কেন নিজেকে ভালোভাবে পড়লাম না, কেন এইচএসসিটাকে কাজে লাগাইলাম না। চিন্তা করে দেখো। আমি আবারও বলছি, আজকে থেকে যদি শুরু করো, এই আজকে অতীত হয়ে যাবে এবং আজকের ওপর দিয়ে 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 আস্তে আস্তে ভবিষ্যৎ রচিত হবে এবং তুমি এক নতুন মানুষ হিসেবে গড়ে উঠবে। দেখবে যে তোমার পড়াশোনায়, তোমার আত্মবিশ্বাসে, তোমার চেষ্টায় তুমি এক অনন্য শিক্ষার্থী। চেষ্টা করতে থাকো, লেগে থাকো, আমাদের সাথে চালিয়ে যাও। আমি বিশ্বাস করি যে তুমিও আমার মতো একজন ভালো শিক্ষার্থী হয়ে উঠতে পারবে এবং তোমার যে ঢাকা মেডিকেল কলেজের স্বপ্ন সেটাও পূরণ করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।